আমাদের সভাপতি মাননীয় বিচারপতি সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, শুভ অপরাহ্ন। আজকে আমাদের বক্তব্যের বিষয় এডিআর ইনস্টেড অফ ভিলেজ। এই বিষয়টা নিয়ে আসলে আমার পূর্ববর্তী এখন শোনা যাচ্ছে? আমাদের আজকের বিষয় হচ্ছে এডিআর ইনস্টেড অফ ভিলেজ কোড। এখন এই বিষয়টা নিয়ে আমার পূর্ববর্তী যারা বক্তা ছিলেন তারা এত চমৎকারভাবে বিস্তারিত বলেছেন যে আমার মনে হয় আমি একটু সংক্ষেপে বলি। আর বিশেষ করে এখানে অনেক নতুন আইনজীবী আছেন, ইন্টার্নশিপ করছেন, তারা আছেন। আমি মূলত তাদের জন্য একটু শর্ট করে সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তো আমাদের গ্রাম আদালত আইন এটা হচ্ছে 2006 সালে প্রণীত হয় এবং এই আইনটার উদ্দেশ্য ছিল মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে সহজ, সাশ্রয়ী ও সময় উপযোগী বিচার সেবা প্রদান। কিন্তু এই গ্রাম আদালত আইন এবং এর কার্যক্রম সম্পূর্ণ অসাংবিধানিক। কারণ আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 27 বলছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সবাই সমান আশ্রয় লাভের অধিকারী হবে। আর্টিকেল 35 বলছে কোনো নাগরিককে আইন অনুযায়ী প্রতিষ্ঠিত কোনো আদালত ব্যতি রেখে দণ্ড দেওয়া যাবে না। আবার আর্টিকেল 22 বলছে যে রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে এবং তা নির্বাহী বিভাগ থেকে পৃথক হবে। আমরা যে ভিলেজ কোড এবং তার কার্যক্রম সম্পর্কে বলছি সেটা আসলে নির্বাহী বিভাগের অধীনে। আবার আর্টিকেল 109 বলছে যে সুপ্রিম কোর্ট তার সাবঅর্ডিনেট সব কোর্ট ট্রাইব্যুনালের উপর তাদের যে নিয়ন্ত্রণ থাকে তাদের নিয়ন্ত্রণে হবে, অর্থাৎ ভিলেজ কোর্টে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে নেই। এবং আর্টিকেল 7 আমরা সবাই জানি যে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক বা যতটুকু অসামঞ্জস্যপূর্ণ, যতটুকু ইনকনসিস্টেন্ট সেই আইন কিন্তু বাতিলযোগ্য। এই গ্রাম আদালত আইনটা অসাংবিধানিক, তাই প্রথমেই এটা এই আইনটাই যে বাতিলযোগ্য বা বাতিল হওয়া উচিত সেই বিষয়ে আসলে আর বিস্তারিত বলার কিছু নাই। এবার আমরা আসি যে এই আদালতের সীমাবদ্ধতা, এই বিষয়গুলো নিয়েও আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে। প্রথমত হচ্ছে এটা একটা অসাংবিধানিক কার্যক্রম যেটা কনস্টিটিউশনের সাথে সরাসরি সাংঘর্ষিক। দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না তখন কিন্তু অনেক কিছু আছে যে একজন ব্যক্তি আসলে নিজের বিষয়টা কিভাবে প্রেজেন্ট করবে সেটা সবসময় কিন্তু বুঝতে পারে না। হয়তো উনি তার ফ্র্যাঙ্কলি একটা কিছু স্বীকার করে ফেলবেন, কিন্তু অপোজিশন আসলে সেই বিষয়গুলো স্বীকার করবে না বা সেটাকে দুর্বলতা হিসেবে পেয়ে যাচ্ছে। ওনার সবসময় গাইডলাইনের জন্য এটা একটা ওনার কনস্টিটিউশনাল রাইট। তাহলে আইনজীবী নিয়োগ করার আইনের বিষয়ে জ্ঞান আছে এমন কারো সাহায্য নেওয়া থেকে কাউকে কিন্তু বিরত রাখা যায় না। যখনই বিরত রাখা হচ্ছে তখনই এটা তার মৌলিক অধিকারের পরিপন্থী হচ্ছে। এবার আসি এই যে ভিলেজ কোডটা, এটা মূলত হচ্ছে আমাদের যে চেয়ারম্যান থাকে তার অধীনে পরিচালিত হয়। চেয়ারম্যান মেম্বার যারা থাকে তারা মূলত যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে নমিনেশন পায়। তারা আজকে আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো এনসিপি যে কোনো একটা পলিটিক্যাল পার্টি থেকে একজন চেয়ারম্যান থাকলো, কিন্তু অবশ্যই ওনার যে গ্রামে অপোজিশন আছে সেখানে যারা নির্বাচন করেছে বা নির্বাচনে সহায়তা করেছে তাদেরকে যখন বিচার আসবে তিনি এটাকে একটা ওনার আপিল করলো, সেখানেও ওই নারী জিতলেন, রিভিশন করলো, সেখানেও জিতলো। এখন এক্সিকিউশন সুটেও আছে, সেটার বিরুদ্ধে আবার আপিল, আবার রিভিশন। অর্থাৎ এত অসংখ্য ফোরাম এক্সহস্ট করতে গিয়ে একজন যদি মামলা জিতেও যায় তার বিরুদ্ধে আবার যখন আপিল হবে, আবার রিভিশন হবে, আবার ইয়ে হবে, এটাতে তার বছরের পর বছর আসলে সেগুলো কার্যকরী যে ফলাফল সবসময় সেটা কিন্তু পায় না। বিশেষ করে সিভিল নেচারের কেসগুলোতে এই বিষয়গুলি হয়ে যায়। দেখা যায় যিনি মামলা করছে তার ছেলে মেয়েরাও দেখা যাচ্ছে এটা কোনো রায় পাচ্ছে না। তো আমরা এখানে কমিশন থেকে অনেক ধরনের প্রপোজাল পেয়েছি, সেগুলো নিয়ে আমি আর আলোচনা করবো না। আর এরিয়া নিয়েও আমি আর বিস্তারিত আলোচনা করবো না, যেহেতু আমাদের লার্নেড অ্যাডিশনাল
ডিস্ট্রিক্ট জাজ এই বিষয় নিয়ে চমৎকার ব্রিলিয়ান্ট একটা প্রেজেন্টেশন দিয়ে গেছেন। এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে অন্যান্য বিষয় যেমন আছে, যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তারা কিন্তু ইন্ডিয়াতে সফলভাবে ব্যবস্থাকে সফলভাবে কাজে লাগিয়েছে এবং অনেক বেশি এখন আমাদের মূলত হচ্ছে প্রস্তাব, আমার ব্যক্তিগত আইডিয়া, সেটা হচ্ছে আমরা গ্রাম আদালত এই বিষয়টা এবং প্রতিটা ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় নিরপেক্ষ মধ্যস্থতাকারী এরিয়া চাই, এরিয়া রেজিস্ট্রেট অফ ভিলেজ কোর্ট চাই এবং এতে আমরা চাই যে নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকে। আজকের অনুষ্ঠানে এই ওয়ার্কশপে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।